বাংলাদেশের শিল্পকলার ইতিহাসে এমন কিছু নাম আছে যারা ভিত্তি গড়ে দিয়েছেন কিন্তু নিজেরা ঠেকে গেছেন প্রায় পর্দার আড়ালে। নোভেরা আহমেদ ঠিক তেমনই একজন। চলুন আজ তার সেই আশ্চর্য আর কিছুটা রহস্যময় গল্পটাই শোনা যাক। শুরুতেই শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটা কথা শোনা যাক। তিনি বলেছিলেন, নভেরা এখন যা করছে তা বুঝতে আমাদের অনেক সময় লাগবে। ওফ, সে মাপের শিল্পী, ভাবা যায়। স্বয়ং শিল্পাচার্যও বুঝতে পারছিলেন যে নভেরা তার সময় থেকে কতটা এগিয়েছিলেন। সময়ের চেয়ে এগিয়ে থাকা এক শিল্পী, এই পরিচয়টাই নোভেরা আহমেদের জন্য সবচেয়ে পারফেক্ট। একদিকে তিনি বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ, আবার অন্যদিকে দেশের সবচেয়ে কম আলোচিত, এমনকি বলা যায় ভুলভাবে উপস্থাপিত শিল্পীদের একজন। খুব সহজ করে বললে, নোভেরার হাত ধরেই কিন্তু বাংলাদেশে আধুনিক ভাস্কর্য জিনিসটা শুরু হয়। তার আগে ভাস্কর্য নিয়ে এমন ভাবনা, এমন কাজ আর কেউ করেনি। তিনিই পথটা তৈরি করে দিয়েছিলেন। তো কিভাবে তিনি এমন একজন শিল্পী হয়ে উঠলেন? তার এই নিজস্ব শৈলীটা কিভাবে তৈরি হল? চলুন একটু গোড়া থেকে দেখি। তার শিল্পের শুরুটা কিন্তু হয়েছিল একদম শৈশবে, চট্টগ্রামে। তার মা খুব সুন্দর মাটির পুতুলের ঘর বানাতেন, আর ছোট্ট নভেরা সেই পুতুলের ঘর দেখতে দেখতেই 3D মানে ত্রিমাত্রিক ফর্মের প্রেমে পড়ে যান। শিল্পের সঙ্গে তার প্রথম বোঝাপড়াটা ছিল এতটাই ঘরোয়া আর ব্যক্তিগত। পরে তিনি যখন লন্ডন আর ফ্লোরেন্সের মতো জায়গায় গিয়ে পড়াশোনা করলেন, তখন তার শিল্প একটা নতুন ভাষা পেল। মানে একদিকে ছিল ওয়েস্টার্ন আর্টের আধুনিক সব কলাকৌশল, আর অন্যদিকে ছিল তার নিজের দেশের মানে বাংলার মাটির কাছাকাছি থাকা লোকঐতিহ্য। এই দুটোকে তিনি এমনভাবে মিলিয়েছিলেন যা আগে কেউ করেনি। তার কাজে যদি আমরা তাকাই, তাহলে কয়েকটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে। দেখুন, একদিকে আছে ওয়েস্টার্ন টেকনিক, আবার তার সাথে মিশে গেছে আমাদের দেশের লোকশিল্পের নানা মোটিভ। আবার বৌদ্ধ ধর্মের একটা শান্ত, ধ্যানমগ্ন ভাবও আছে তার অনেক ভাস্কর্যে। আর সবচেয়ে বড় কথা হল, তিনি তার কাজের মাধ্যমে নারীর ভেতরের জগৎ, তাদের অভিজ্ঞতাকে তুলে ধরেছেন। তো এই অসাধারণ শিল্পী যখন প্রথমবার সবার সামনে তার কাজ নিয়ে এলেন, তখন কি হল? চলুন তার সেই যুগান্তকারী অভিষেকের গল্পটা শুনি। সালটা ছিল 1960, মাসটা আগস্ট। ঢাকার সেন্ট্রাল পাবলিক লাইব্রেরিতে আয়োজন করা হলো নভেরার প্রথম একক প্রদর্শনীর। এটা কিন্তু শুধু তার প্রথম প্রদর্শনী ছিল না, তৎকালীন পূর্ব পাকিস্তানে কোনো ভাস্করের এটাই ছিল প্রথম একক প্রদর্শনী। ভাবা যায়, একটা ইতিহাস তৈরি হয়ে গেল। আর সেই প্রদর্শনীর প্রভাবটা ছিল অবিশ্বাস্য। জেনারেল আজম খান, তৎকালীন একজন প্রভাবশালী ব্যক্তি, তিনি প্রদর্শনী উদ্বোধন করতে এসে নোভেরার কাজ দেখে এতটাই মুগ্ধ হন যে সাথে সাথে 10,000 টাকার একটা অনুদান দিয়ে দেন ভাস্কর্য শিল্পের প্রসারের জন্য। তখনকার দিনে 10,000 টাকা কিন্তু বিশাল একটা ব্যাপার ছিল। আরেকটা মজার ব্যাপার হলো, নোভেরা তার ভাস্কর্যগুলো বানানোর জন্য খুব সাধারণ, খুব আটপোড়ে জিনিস ব্যবহার করতেন। যেমন ধরুন সিমেন্ট, কাঠ, প্লাস্টার, পাথর। এই সব পরিচিত উপকরণ দিয়েই তিনি তৈরি করেছেন সব অসাধারণ কালজয়ী শিল্পকর্ম। তো দেশে এমন অভাবনীয় সাফল্যের পর নভেরার জীবন কিন্তু অন্যদিকে মোড় নিল। চলুন তার সেই আন্তর্জাতিক শৈল্পিক যাত্রার দিকে একটু নজর দেওয়া যাক। 60-এর দশকের শুরুর দিকে তিনি দেশ ছাড়লেন। দেখুন, 1962-তে তিনি গেলেন বম্বে ভরতনাট্যম শিখতে। এর ঠিক পরের বছরই চলে গেলেন প্যারিসে, আর বাকি জীবনটা সেখানেই কাটিয়ে দিলেন। এর মধ্যে আবার 1968 থেকে 70 পর্যন্ত ছিলেন থাইল্যান্ডে, আর সেখানেই ব্যাংককে তার জীবনের দ্বিতীয় একক প্রদর্শনীটা করেন। আর ব্যাংককের ওই প্রদর্শনীতে তিনি যা করেছিলেন তা এক কথায় অবিশ্বাস্য। তিনি শিল্পের উপাদান হিসেবে ব্যবহার করেছিলেন ভিয়েতনাম যুদ্ধে বিধ্বস্ত হওয়া আমেরিকান যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ। চিন্তা করা যায়, শিল্পের মাধ্যমে এত বড় একটা রাজনৈতিক স্টেটমেন্ট। নোভেরা শারীরিকভাবে দেশ থেকে হাজার হাজার মাইল দূরে চলে গিয়েছিলেন ঠিকই, কিন্তু বাংলাদেশে তার শিকড়টা কিন্তু রয়ে গিয়েছিল। তার প্রভাবটা মুছে যায়নি। চলুন তার সেই অসমাপ্ত উত্তরাধিকারের দিকে তাকানো যাক। আমরা সবাই কেন্দ্রীয় শহীদ মিনারকে চিনে, এটা আমাদের পরিচয়ের একটা স্তম্ভ। কিন্তু অনেকেই হয়তো জানি না যে এই শহীদ মিনারের মূল নকশাকারদের একজন ছিলেন নভেরা আহমেদ। স্থপতি হামিদুর রহমানের সাথে মিলে তিনি এর ডিজাইন করেছিলেন। এই একটা কাজই তাকে অমর করে রাখার জন্য যথেষ্ট। কিন্তু তার জীবনের গল্পে একটা অদ্ভুত বৈপরীত্য আছে। দেখুন, একদিকে 1997 সালে তাকে 21শে পদকের মতো দেশের সর্বোচ্চ সম্মাননা দেওয়া হলো, আর অন্যদিকে তিনি সেই পুরস্কার নিতে দেশেও এলেন না। তাকে পুরস্কৃত করা হলো ইন অ্যাবসেন্সিয়া, মানে তার অনুপস্থিতিতেই। দেশ তাকে সম্মান জানালো, কিন্তু তিনি সেই সম্মান গ্রহণ করলেন দূর থেকেই। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ায়?
যে শিল্পী নিজের হাতে একটা দেশের আধুনিক শিল্পের পথ তৈরি করে দিলেন, কিন্তু তারপর নিজেই সেই পথ থেকে সরে গিয়ে দৃষ্টির আড়ালে চলে গেলেন। ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে? একজন অগ্রদূত হিসেবে, নাকি একজন হারিয়ে যাওয়া প্রতিভা হিসেবে? এই প্রশ্নটাই বোধহয় নভেরা আহমেদকে আজও এত প্রাসঙ্গিক আর রহস্যময় করে রেখেছে।